তোর স্বামী আরেকটা বিয়ে করে আনছে বিদেশ থেকে, আর তুই এখানে চৌধুরী বাড়িতে বান্দির মতো জীবনযাপন কর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা পয়সায় দাসী হয়ে থাক। কতবার তোর বাবা মাতাল বাপকে বোঝালাম এই বাড়িতে বিয়ে দিয়েন না, কিন্তু তোর বাপ টাকার জন্য 2 বাচ্চার বাপের সাথে 19 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। কথাগুলো বলল মাইমুনা বেগম ইহানাকে উদ্দেশ্য করে বলল। এই চৌধুরী বাড়িতে রান্নার কাজ করে মাইমুনা। ইনায়া উল্টো দিকে ঘুরে রান্না করতে ব্যস্ত ছিল, কিন্তু মাইমুনার কথাটা কর্ণপাত হওয়ার সাথে ঘাড় ঘুরিয়ে মাইমুনার দিকে তাকায়। পরনে মাজেন্ডা কালারের শাড়ি, গলায় পাতলা চেন সোনার, হাতে চুড়ি, নাকে নাক ফুল, চুলগুলো কোমর অবধি ছড়িয়ে আছে, গায়ের রং শ্যামলা বর্ণের, হাইট 5 ফুট। ইনায়া ছলছল চোখে মাইমুনার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, সত্যি কইছেন খালা, উনি আরেকটা বউ লয়ে আসছে বিদেশ থেকে। কথাগুলো বলতে বলতে ইনায়ার গলা ধরে এলো তার। মাইমুনা ইনায়ার দিকে একটু এগিয়ে এসে বলল, আমার কথা তোর বিশ্বাস হয় না? বাইরে গিয়ে দেখে আয়, কত এলাহি আয়োজন করা হচ্ছে তাদের আগমনের জন্য। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে, এমনকি ব্যান্ড পার্টি আনবে বলছে। বলেই ইনায়ার দিকে তাকায়। ইনায়া চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা, এখানে কি কোনো কথা বলা তার সাজে? হয়তো হ্যাঁ, হয়তো না। কিভাবে জিজ্ঞেস করবে? তাকে তো স্ত্রী হিসেবেই মেনেই নেয়নি। বিয়ের দিনে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিল। আজকে প্রায় 2.5 বছর পর দেশে ফিরেছে, আবার বউর সাথে করে। ইনায়া মেঝেতে ধপ করে বসে গেল। তার খুবই কান্না করতে মন চাইছে। যার আগমনের জন্য অধীর আগ্রহে বসেছিল, মনে হয়েছিল একদিন ফিরে এসে তাকে স্ত্রী হিসেবে মেনে নিবে, কিন্তু আজকে সব ভুল ধারণা এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। সে হাঁটুতে মুখ ভরে ডুকরে কেঁদে উঠল। মাইমুনা ইনায়ার দিকে তাকিয়ে কড়াইয়ের তরকারি নাড়তে লাগলো। এমন সময় 4 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে গুটি গুটি পায়ে রান্নাঘরে প্রবেশ করে ইনায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমাকে খেতে দাও, খুব খিদে লেগেছে। ইনায়া তাড়া করে মাথা তুলে সন্তর্পণে চোখের পানি মুছে জোরপূর্বক মুখে হাসি টেনে বাচ্চাটাকে তার দিকে ঘুরিয়ে বলল, আমার আম্মা খাওন খাইবো, দেখো আমি সব ভুলে গেছি। বলে বাচ্চা মেয়েটাকে মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। বাচ্চা মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। বাচ্চাটার পরনে লাল ফ্রক, চুলগুলো সুন্দর করে ঝুঁটি বেঁধে রাখা আছে। হাসলে গালে 2 পাশে টোল পড়ে বাচ্চা মেয়েটার। ইনায়াও যেন সব দুঃখ ভুলে বাচ্চাটার সাথে খিলখিল করে হাসতে হাসতে বলল, চলেন আম্মা, আপনারা খাওয়া দিই। বলেই মেঝে থেকে উঠে রান্নাঘরের বাইরে যেতে নিলে এমন সময় একটা মেয়ে এসে তার পথ আগলে ধরল। মেয়েটার বয়স অনুমানিক 30 হবে। পরনে লাল টকটকে জামদানি শাড়ি আর গহনা পরে আছে, মুখে কুটিল হাসি বিদ্যমান। ইনায়া তাকে দেখা মাত্র মাথা নিচু করে নেয়। মেয়েটা ইনায়ের দিকে এগিয়ে এসে বলল, তাই চৌধুরী বাড়ি থেকে কখন যাবে চৌধুরী বাড়ির বড় বউ? আমার ভাসুর তো আরেকটা বিয়ে করে আনছে বিদেশ থেকে। বলেই ক্রূর হাসলো। ইনায়া কিছু বলল না। সে নিচের দিকে মুখ করে চোখের পানি ফেলছে। বাচ্চা মেয়েটি কোমরে হাত দিয়ে বলল, তুমি বড়টা, এই বাড়ি থেকে তুলে দাও, আমার আম্মু কোথাও যাবে না। মেয়েটা বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে বলল, শ্রেয়া মামুনি, তোমার নতুন আম্মু আসছে বিদেশ থেকে। তুমি অশিক্ষিত খ্যাত মেয়ের কোল থেকে নেমে আমার কোলে আসো। বলেই হাত বাড়াতে নিলেই শ্রেয়া জোরে একটা কামড় বসিয়ে দেয় মেয়েটার হাতে। মেয়েটা ঝাঁঝালো স্বরে বলল, এসব কুবুদ্ধি মেয়েটা শিখিয়ে দিয়েছে তাই না? সেজন্য তোমার এত সাহস বেড়েছে। বলেই এক হাত তুলে শ্রেয়াকে মারতে নিলে ইনায়া তার আগে শ্রেয়াকে সরিয়ে নেয়। ইনায়া আকুতি স্বরে বলল, ওরে কিছু বলবেন না আপা, ছোট মানুষ, ক্ষমা করে দেন। বলেই মেয়েটার দিকে তাকায়। মেয়েটা তাচ্ছিল্য ঢেলে বলল, তুমি আমার সাথে কথা বলবে না। তোমার ভাষা শুনে আমার গা গুলিয়ে ওঠে। আমার থেকে দূরত্ব বজায় রাখবে। বলেই চলে গেল রান্নাঘর থেকে। ইনায়া চোখের পানি মুছে শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, চলেন আম্মা। বলেই খাবার টেবিলের দিকে হাঁটা ধরল। মাইমুনা ইনায়ার
যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। যেদিন থেকে এই বাড়িতে এসেছে ওই দিন থেকে অপমান আর অপমান। এতই যদি গা গুলিয়ে ওঠে তাহলে তোর ভাসুরের জন্য ভালো করে মেয়ে আনতি। ও কি বলেছে আমাকে নিয়ে চলুন আপনাদের বাড়ির বউ করে, নাকি তোর শাশুড়িরও মতলব বাপকে টাকা দেখিয়ে মেয়েকে এনেছে যত সব। কথাগুলো ভাবতে ভাবতে মাইমুনা তরকারি নাড়তে লাগলো। অনেকগুলো রান্না করতে হবে আজকে। বাড়ির বড় ছেলে বাড়িতে আসছে বলে কথা, সাথে আবার বউ নেই। ইনায়া শ্রেয়াকে মাছ দিয়ে ভাত মেখে খাওয়াচ্ছে। এমন সময় শ্রেয়া মুখে ভাত নিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে বলল, কাবুল ভাইয়া, কাবুল ভাইয়া। বলে হাততালি দিতে লাগলো। ইনায়া ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখলো শ্রাবণ চৌধুরী মানে শ্রেয়ার ভাই সিঁড়ি দিয়ে নামছে। মুখটা গম্ভীর ছিল, কিন্তু শ্রেয়ার কথা শুনে তার মুখে এক চিলতে হাসি ফুটল। শ্রাবণ চৌধুরীর পিতার নাম শ্রেয়াংশু চৌধুরী, মানে ইনায়ার স্বামী, যিনি বিয়ে করে বিদেশ থেকে বউ নিয়ে আসছে। শ্রাবণ আর শ্রেয়া তারই ছেলে মেয়ে। শ্রাবণের বয়স বর্তমান 13 বছর, 8ম শ্রেণীতে পড়াশুনো করে। পড়াশোনায় বেজায় তুখর, সব সময় মুখটা গম্ভীর করে থাকে। ইনায়ার সাথে তার কোনো কথা হয় না। ইনায়া কথা বলার চেষ্টা করে, কিন্তু কোথাও একটা জড়তার কারণে কিছু বলতে পারে না। সামন নেমে এসে শ্রেয়ার দিকে এগিয়ে এলো। তার কালো শার্ট, কালো প্যান্ট অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে শ্রাবণের শরীর পোশাকগুলো সুন্দর লাগছে। শ্রাবণ শ্রেয়ার গাল টেনে বলল, কি হয়েছে আমার সুহাসিনীটার? ভাইয়ের আদর পেয়ে শ্রেয়া কপালে ভাঁজ ফেলে বলল। কোথায় যাবো তুমি? শ্রাবণ ভ্রু নাচিয়ে বলল। কেন? শ্রেয়া চেয়ার থেকে উঠে ভাইয়ের করে লাফিয়ে পড়ে বলল, তুমি কোথাও যাবে না, নালে পটালটি আম্মুকে বাড়ি থেকে বের করে দিবে। আমি আম্মুকে তাহলে থাকবো না। বলে গাল ফুলালো শ্রেয়া। শ্রেয়ার কথা শুনে ইনায়ার চোখ বড় বড় হয়ে গেছে। কতটা পাকা, এতগুলো কথা তার মনে ধরে আছে। শ্রাবণ কি বলবে বুঝতে পারছে না। এগুলোর বিষয়ে সে থাকতে চায় না। শ্রাবণ কোন রকমে বলে, সুহাসিনী ভাই একটু কাজ আছে, আমি আসছি। তুমি খাওয়ার খেয়ে নাও, তারপরে দেখছি কি করা যায়। বলে শ্রেয়াকে চেয়ারে বসিয়ে দেয়। শ্রেয়াও শান্ত বাচ্চার মতো বসে থাকলো চেয়ারে। সে জানে ভাইয়া যখন বলেছে তাহলে আম্মুকে কোথাও যেতে দেবে না। শ্রাবণ এক পল শ্রেয়ার দিকে তাকিয়ে চলে গেল বাইরে। ইনায়া আবার শ্রেয়াকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেল। ঘরের ভেতর পিনপতন নীরবতা। ইনায়া সোফার উপরে চুপটি করে বসে আছে, চোখে মুখে ভিড় করে আছে এক রাশ অসহায় আর হতাশা। তার সামনে বসে আছে শ্রেয়াংশু চৌধুরীর মা শামীমা বেগম। বয়সের ভারে চামড়া ঝুলে গেল, তেজ কমেনি। তিনি যা বলেন তার কথা শুনতে সবাই বাধ্য। আর শ্রেয়াংশু তো মায়ের বাধ্য ছেলে, কিন্তু শামীমা বেগম বুঝতে পারছে না কেন তার বাধ্য ছেলেটা তার কথার অবাধ্য হয়ে বাড়িতে বউ থাকা সত্ত্বেও আর একটা বউ আনছে। দিনবতন নীরবতা ভেঙে শামীমা ইনায়ার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করো মা, তোমার ফুলের মতো জীবনটা আমি নিজ হাতে শেষ করে দিলাম। বলেই ইনায়ের দিকে তাকায়। ইনায়া মাথা তুলে ছলছল চোখে শামীমার দিকে তাকিয়ে বলল, অমন কথা কইবেন না মা, আপনাকেও কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। আমার পোড়া কপালে সুখ সহ্য হয় না। না হলে প্রথমে মাকে হারাই, তারপর স্বামীর ঘরে এসে স্বামীর ঘর করতে পারলাম না। কথাগুলো বলতে বলতে ইনায়া চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। শামীমা এগিয়ে গিয়ে ইনায়ার চোখের পানি মুছে বলল, অনেক তো বুঝলাম, যখন মায়ের পছন্দকে অগ্রাহ্য করে নিজেই পছন্দ মতো বিয়ে করে আনবে তো আনুক, আমি আর কোনো কথা বলবো না। যে যা পারবে করুক। এখন তোমার একটা গতি লাগাতে পারলে শান্তি পাবো। ইনায়ার কানে কোনো কথা যাচ্ছে না। তার আরেকটা বিয়ে দিবে, তার ডিভোর্স হয়ে যাবে, যার জন্য প্রত্যেকটা রাত জেগে স্বপ্ন বুনেছে নতুন সংসার করার। আর সে তার নতুন সংসার নিয়ে বিদেশ থেকে আসছে। সব কিছু মিথ্যা। তার প্রার্থনা রাত জেগে কত তাহাজ্জুদের নামাজে তাকে চেয়েছে, কই এলো না তো তার কাছে। অশিক্ষিত গরিব বলে বিয়ের দিনে ছেড়ে চলে গেল বিদেশে, আর ফিরল না। ইনায়ের বুকটা ভারী হয়ে উঠল। কান্নাগুলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। তার মনে হলো কোথাও কান্না
করে আসতে পারলে খুব ভেতরটা হালকা হতো তার। এমন সময় মাইমুনা দৌড়ে এসে বলল, আম্মাজান, বড় ভাইজান এসেছে, সাথে নতুন বউ নিয়ে এসেছে, আপনি আসুন। বলেই চলে গেল ওই মুখে। ইনায়ার মনে হলো পৃথিবীটা চারিদিকে ঘুরছে। সে কোনো মরুভূমি অঞ্চলে তৃষ্ণার্ত পাখির মতো পানির জন্য দৌড়ে বেড়াচ্ছে। এমন সময় শামীমা ইনায়ার ঘাড়ে হাত দিতেই ইনায়া চমকে বড় বড় অক্ষিপুটে তাকায় শামীমার দিকে। শামীমা বলল, তোকে আসতে হবে না, তুই এইখানে বসে থাক। বলেই চলে গেল বাইরে। কিন্তু ইনায়ার মনটা ছটফট করছে তার স্বামী নামক মানুষটাকে দেখতে। তাকে ছবিতে দেখে যেমন কল্পনা করেছিল সেরকম, নাকি আরো সুন্দর? আচ্ছা, যে মেয়েটাকে বিয়ে করেছে সেও খুবই সুন্দর। কথাগুলো ভাবতে ভাবতে ইনায়া অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। এভাবে কিয়ৎক্ষণ কেটে যাবার পর ইনায়া এগিয়ে গেল গুটি গুটি পায়ে দরজার দিকে। ইনায়া দোতলা থেকে বড় দালানের পাশ থেকে উকি দিতেই দেখলো দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো এক যুবক। পরনে কালো সিল্কের শার্ট, তার উপরে ডিপ স্যুট, পায়ে বুট, চোখে চিকন ফ্রেমের সাদা চশমা, উচ্চতা 6 ফুট 1, গায়ের রং ধবধবে ফর্সা, এক হাত পকেটে, মুখটা গুরু গম্ভীর হয়ে আছে। তার পিছনে পিছনে প্রবেশ করলো একটা মেয়ে। পরনে সিল্কের শাড়ি, স্লিভলেস ব্লাউজ, চুলগুলো কোমর অবধি ছড়িয়ে আছে, গায়ের রং ধবধবে সাদা, মুখের আদলটা একদম বিদেশিদের মতো, মুখে মুচকি হাসি ধরে আছে। ইনায়া বুঝতে পারল ওই যুবকটার নাম শ্রেয়াংশু চৌধুরী। সে আগে ছবিতে দেখেছে, তাই চিনতে দেরি হলো না। ইনায়ার চোখ থেকে টক টক করে পানি গড়িয়ে পড়ল মেয়েটার দিকে তাকিয়ে। এত সুন্দর যুবকের পাশে তার মতো কালো গরিব মেয়েকে মানায় না। ওই মেয়েটাই ঠিক আছে তার জন্য। কথাগুলো ভাবতে ভাবতে ইনায়ার কান্নাগুলো বেরিয়ে আসতে চাইলো, কিন্তু দাঁতের উপর দাঁত দিয়ে কান্নাগুলোকে আটকে দাঁড়িয়ে রইল একভাবে। শূন্য চোখে তাকিয়ে রইল তার স্বামী নামক মানুষটির দিকে। হয়তো আর কয়েকদিন বাদে এই স্বামী শব্দটা তার কাছ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। শামীমা শ্রেয়াংশুর দিকে এগিয়ে গেল না। মুখটাকে গম্ভীরভাবে বসে আছে সোফায়। তার পাশে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির ছোট বউ নিশা চৌধুরী। তার মুখে ক্রূর হাসি বিদ্যমান। যে মেয়েটা কিয়ৎক্ষণ আগে ইনায়াকে যা নয় তা বলে অপমান করেছে, তার নাম নিশা চৌধুরী। তার স্বামী একজন বড় মেজর অফিসার। নিশার এক ছেলে ক্লাস 2তে পড়ালেখা করে। তার অন্য পাশে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির বড় মেয়ে রিমঝিম তালুকদার। তার বিয়ে হয়েছে একজন ডাক্তারের সাথে। রিমঝিমের বাসা চৌধুরী বাড়ি থেকে 5 কিমির মতো দূরে, কিন্তু সে বেশিরভাগ সময় এই চৌধুরী বাড়িতে পড়ে থাকে। তার একমাত্র কাজ হলো ইনায়াকে কিভাবে অপমান করা যায়। বলতে গেলে এই বাড়িতে নিশা আর রিমঝিম ইনায়ার পিছনে পড়ে থাকে। তার কথা বলা, হাঁটা চলা সব কিছুতেই এদের খুঁত ধরতে হবে। রিমঝিমের একটা মেয়ে রিয়া, বয়স 16 চলে। সে তার মাকে দু চোখে দেখতে পারে না। ইনায়াকে কথায় কথায় অপমান করার জন্য রিয়া ইনায়াকে আপন বোনের মতো ভালোবাসে। যখনই আসে তখন ইনায়ার জন্য কিছু না কিছু আনবে। রিমঝিমের মুখে তৃপ্তির হাসি। শ্রেয়াংশুর সোফার দিকে তাকাতে শ্রেয়াংশু গম্ভীর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সেখানে তার মা শামীমা বেগম বসে আছেন। প্রায় 2.5 বছর পর তার জন্মদায়িনী মাকে দেখে শ্রেয়াংশু তাড়াতাড়ি হেঁটে এসে শামীমার পায়ের কাছে বসে এক হাত দিয়ে শামীমার গাল স্পর্শ করে বলল, কেমন আছেন আম্মা? বলেই তার মায়ের দিকে তাকায়। শামীমা ঝটকা মেরে শ্রেয়াংশুর হাত সরিয়ে কাট কাট গলায় বলল, তুমি যেমন রেখে গিয়েছো আমি তেমন আছি, তাই এই ব্যাপারে কথা না বললেই ভালো হয়। বলেই শ্রেয়াংশুর দিকে তাকায়। শ্রেয়াংশু হাসি খুশি মুখটা দপ করে নিভে কালো অমানিসাও এসে ভিড় করলো মুখ ছুড়ে। সে ভেবেছিল তার আম্মা হয়তো একটু কঠোর হবে তার প্রতি, তাই বলে যে এতটা কঠোর হবে সে ভাবতেও পারেনি। শ্রেয়াংশু অসহায় কণ্ঠে বলল, আমার সাথে এমন করে কেন কথা বলছেন আম্মা? আপনার আমার দিকটাও তো বোঝা উচিত। বাকি কথাটুকু আর বলতে পারল না শ্রেয়াংশু। তার আগে শামীমা সোফা থেকে উঠে বলল, আমি আর কারোর দিক বুঝতে চাই না। তোমার মনে হয়েছে দুটো বাচ্চার সাথে সদ্য বিয়ে করা বউকে রেখে বিদেশ গিয়ে আবার বিদেশ থেকে বিয়ে করে এনেছো, খুব ভালো হয়েছে।
তোমার মন যা বলেছে তাই করেছো, তাহলে আমাকে বলার কোনো মানে হয় না। এখন তোমরা বড় হয়েছো, আমার উচিত হয়নি তোমার উপরে সিদ্ধান্ত চাপানোর। তাই সুখে সংসার করো, আর ওই হতভাগীর জন্য যত তাড়াতাড়ি পারো ডিভোর্স পেপার রেডি করো। আমি চাই না এই সম্পর্কের মধ্যে সে ঝুলে থাকুক, তার বাঁচার অধিকার আছে। তাই ডিভোর্স পেপার রেডি করো যত দ্রুত পারো। ইনায়া শামীমার কথাগুলো শুনে তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে শ্রেয়াংশর দিকে। তার খুব ইচ্ছে করছে মানুষের সামনে গিয়ে দাঁড়াতে, দেখতে চায় মানুষটা তাকে দেখে কি বলে, কিন্তু সে অপারগ, দাঁড়াতে পারবে না তার সামনে। তার জায়গায় আজ অন্য কেউ দাঁড়িয়ে আছে। ইনায়া আর সহ্য করতে পারল না এমন করুণ দৃশ্য। হাঁটা ধরলো তার ঘরের দিকে। এখানে নিজের স্বামীকে অন্য মেয়ের পাশে দেখতে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তার বুকের ভিতর নামহীন লৌহ কঠিন দ্বারা চেপে ধরে আছে। সে তাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, কিন্তু সে তো নিয়েছে যাকে না দেখি মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। ইনায়া একটা কাঠের পুতুলের ন্যায় এগিয়ে গেল তার ঘরের দিকে। শ্রেয়াংশ মাথা নিচু করে প্রতিটি কথা শুনল, কোনো কথার পাল্টা উত্তর দেওয়ার চেষ্টা করলো না। আর কি বলবে, কথাগুলো তো মিথ্যা বলেনি, একদম ঠিক কথা বলেছে। রিমঝিম তার মায়ের উদ্দেশ্যে বলল, ভাইটা আমার ওই আপুটার জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছিল, প্রায় 2.5 বছর পর দেশে এলো। ওই তাকে একটু জিজ্ঞাসা করবে কেমন আছে না আছে, পাশে তার নতুন বউ দাঁড়িয়ে আছে, তাদেরকে বরণ করবে। তা না আবার আমার ভাইয়ের সামনে ওই মেয়েটার কথা বলছে। কেমন মা তুমি, নিজের ছেলের কথা না ভেবে পরের মেয়ের চিন্তা করো। বলেই শামীমার দিকে তাকায়। শ্রেয়াংশ রিমঝিমের দিকে এগিয়ে এসে বলল, থাক আপু, এগুলো বলতে হবে না, আমি এগুলো শুনতে চাই না। আম্মা যা বলবেন তাই হবে। আমি কালকে উকিলের সাথে কথা বলবো। শামীমা ভ্রু নাচিয়ে রিমঝিমের উদ্দেশ্যে বলে, আমি তোমার মুখ থেকে জ্ঞান শুনতে চাই না। যখন তোমার বাবা মারা গেল তখন 4 ভাই বোনকে আমি একা হাতে মানুষ করেছি, এত বড় ব্যবসা দাঁড় করেছি। তাই তোমার থেকে আমি ভালো করে জানি কাকে কি বলতে হয়। কিয়ৎক্ষণ থেমে বলে, কে অপয়া আর কে লক্ষ্মী আমি ভালো করে জানি মা, তাই তোমাকে না বললেও হবে। বলেই চলে গেল ঘরের দিকে। মা মেয়ের কথা শুনে নিশার মুখে ফুটে উঠল মুচকি হাসি। সে মনে মনে বলল, কতদিন ধরে ভাবছি বিনা টিকিটে সিনেমা দেখব। আমার মনের ইচ্ছেটা এভাবে পূরণ হবে ভাবিনি। এবার থেকে মনে হয় রোজ রোজ সিনেমা দেখতে পাবো। বলেই বাঁকা হাসল নিশা। রিমঝিম তার মায়ের যাবার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করছে। ওই অশিক্ষিত খ্যাত মেয়েটার জন্য তোকে এত বড় বড় কথা বললো। আমি যদি ওই মেয়েটাকে বাড়ির থেকে না তাড়াতে পারি তাহলে আমার নামও রিমঝিম তালুকদার না। রিমঝিম কথাগুলো মনে মনে বলল। নিশা শ্রেয়াংশুর দিকে এগিয়ে এসে হাসি দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? শ্রেয়াংশ এতক্ষণ তার মায়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। নিশার কথা শুনে সম্বিত ফিরে পেয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, ভালো আছি নিশি, তুমি কেমন আছো? নিশা হাসি মুখে বলল, ভালো আছি ভাইয়া, আর ভাবিকে দেখে আরো ভালো হয়ে গেছি। বলে মেয়েটার দিকে এগিয়ে যায়। শ্রেয়াংশু নিশার কথা আর প্রতি উত্তর করলো না। রিমঝিমের দিকে তাকিয়ে বলল, শ্রেয়ার শ্রাবণ কই আপু? রিমঝিম বলল, শ্রাবণ কোচিং করতে গিয়েছে, আর শ্রেয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। শ্রেয়াংশু বলল। কোন ঘরে শ্রেয়া আসছে? রিমঝিম জানে শ্রেয়া ইনায়ার ঘরেই সবসময় থাকে, এমনকি রাতে অবধি থাকে। ইনায়ার সাথে না থাকতে দিলে পুরো বাড়ি মাথায় তুলে বসে থাকে। আর এখন যদি বলে ওই ইনায়া মেয়েটা তার বউ, তাহলে শ্রেয়াংশ হয়তো রাগারাগি করতে পারে। আর নতুন বউ কি ভাববে? বলবে আগের স্ত্রীকে বাড়িতে রেখে নতুন স্ত্রীকে ঘরে তুলেছে। রিমঝিম কথাগুলো মনে মনে ভেবে হাসি মুখে বলল, আসলে কি বলতো, শ্রেয়াকে একজন মেয়ে দেখাশোনা করে। শ্রেয়া এখন রুমে ঘুমাচ্ছে। শ্রেয়াংশ বলল, ঘরটা কোন দিকে? ওর ঘরের পাশের ঘরটা। রিমঝিম বলল। শ্রেয়াংশু সিঁড়ি দিয়ে উঠে আবার ঘাড় ঘুরিয়ে রিমঝিমের দিকে তাকিয়ে বলল, আপু প্রিয়াকে গেস্ট রুমটা দেখিয়ে দাও, ওইখানে থাকবে। বলে উপরে চলে গেল। রিমঝিম আর নিশা অবাক নয়নে তাকিয়ে রইল শ্রেয়াংশুর দিকে। নতুন বউকে ঘরে না নিয়ে গেস্ট রুমে থাকতে বলল কেন? রিমঝিম প্রিয়তার দিকে এগিয়ে গিয়ে বলল। তোমার নাম প্রিয়তা? মেয়েটা মুচকি হেসে বলল, জি আপু, আমি প্রিয়তা, আপনার ভাইয়ের বউ। বলেই লাজুক হাসলো সে।
রিমঝিম প্রশ্নের পুনরাবৃত্তি করে বলল। তাহলে ভাই তোমাকে গেস্ট রুমে কেন থাকতে বললো? প্রিয়তা বলল। আপনার ভাই আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে ঘরে তুলবে এমনই বলেছে আমাকে। নিশি বলল। ও রিমঝিম বলল। কয়দিন হলো তোমাদের বিয়ে হওয়া প্রিয়তা? প্রিয়তা বলল। 3 মাস আপু। নিশি বলল। চলুন ভাবি আপনাকে গেস্ট রুম দেখিয়ে দেয়, অনেকক্ষণ ধরে গরমে দাঁড়িয়ে আছেন। বলেই প্রিয়তার ডান হাত ধরে এগিয়ে গেল গেস্ট রুমের দিকে, পিছনে পিছনে গেল রিমঝিম। শ্রেয়াংশ যত শ্রেয়ার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে তত তার বুকের ভিতরটা ভারী হয়ে উঠছে। মাত্র 1.5 বছর বয়সে বিদেশে পাড়ি দিয়েছে। বাচ্চাটা তখন আধো আধো বুলিতে পাপা বলে ডাকতো। সেই ডাক শুনে শ্রেয়াংশুর বুকের ভিতরটা জুড়িয়ে যেত। এই 1.5 বছরের কিভাবে তার জান বাচ্চাটাকে ছেড়েছিল সেটা শুধু সে জানে। শ্রেয়াংশু দরজার কাছে দাঁড়িয়ে কাপা কাপা হাতে দরজাটা ঠেলা দিয়ে ভিতরে প্রবেশ করতেই নজর গেল বিছানার দিকে। সেখানে তার ছোট্ট পরীটা আরামে ঘুম পাড়ছে ঠোঁট ফুলিয়ে। শ্রেয়ার দিকে তাকাতেই শ্রেয়াংশু চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে। তার ছোট্ট অংশটাকে দেখে এগিয়ে গিয়ে শ্রেয়ার শিওরে বসে পড়ল, তার ভঙ্গুর শরীরটাকে নিয়ে চুপটি করে। শ্রেয়াকে ছোঁয়ার বিন্দু মাত্র প্রয়াস করলো না। এরই মধ্যে শ্রেয়া ঘুমের মধ্যে একবার নড়েচড়ে উঠে আবার ঘুমিয়ে পড়ল। শ্রেয়াংশু আর ধৈর্য ধরতে পারল না। কাপা কাপা হাত বাড়িয়ে তার অংশের গাল আলতো করে স্পর্শ করতেই শ্রেয়া তড়াক করে চোখ খুলে সামনের ব্যক্তিকে দেখে বড় মানুষের মতো ভ্রু গোটায়। শ্রেয়া এভাবে চোখ খুলতে দেখে শ্রেয়াংশু তার হাতটা ঝট করে টেনে বড় বড় চোখ করে তার অংশের দিকে তাকিয়ে রইল। শ্রেয়ার ঠোঁট উল্টে কান্না করতে নিলেই শ্রেয়াংশু তাকে এক ঝটকায় কোলে তুলে বুকের সাথে মিশিয়ে নেয়। নিজের অংশকে এতদিন পর কাছে পাওয়া শ্রেয়াংশু চোখ দিয়ে অনবরত পানি গড়তে লাগলো। সে বিড়বিড় করে বলল, আমার জান বাচ্চা, আমার আম্মা। বলেই শ্রেয়ার মুখে চুমু খেতে লাগলো। শ্রেয়ার আর থাকতে পারলো না, ঠোঁট ভেঙে কান্না করে উঠল সে। শ্রেয়াংশু তাকে বুকে চেপে আদরের স্বরে বলল, আম্মা কাঁদে না, দেখো পাপা তো ফিরে এসেছে, তুমি পাপার সাথে কথা বলবে না? আম্মু চুপ করো তুমি, তোমাকে অনেকগুলো চকলেট এনে দেবো। বলেই শ্রেয়াকে নিয়ে ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটতে লাগলো। ইনায়া গিয়েছিল ওয়াশরুমে চোখে মুখে পানি দিতে, কিন্তু শ্রেয়ার কান্নার আওয়াজ পেয়ে কোনো রকমের তোয়ালে দিয়ে মুখ মুছে বাইরে বের হয়ে এসে বলল, আমার আম্মা জানের কি হইয়াছে, আমি তো মুখে পানি দিই। বলেই মাথা তুলতেই বাকিটা আর বলা হলো না তার। সামনে দাঁড়িয়ে আছে তার স্বামী শ্রেয়াংশু চৌধুরী, যে বিয়ে করা মাত্র বইয়ের মুখ না দেখে বিদেশে চলে গিয়েছিল। শ্রেয়াংশু ভ্রু কুচকে ইনায়াকে আপাদমস্তক পরোক্ষ করে বলল, আপনি কে? ইনায়া সারা শরীর থরথর করে কাঁপছে, সাথে কণ্ঠস্বর রোধ হয়ে আসছে তার। 2.5 বছর পর স্বামী নামক পুরুষটাকে দেখে কি উত্তর দেবে সে বুঝতে পারল না। এতদিনেও তার মনে পড়েনি তার স্ত্রী আছে, যাকে সে নামে মাত্র বিয়ের বেড়াজালে আটকে রেখে বিদেশে পাড়ি দিয়েছে। তার কি কখনো মনে হয়নি মেয়েটাকে এক পল দেখতে? মনে হয়নি মেয়েটাকে ছেড়ে বিদেশে চলে গেলে মেয়েটার কি হতে পারে, এই সমাজ পরিবার কেমন ব্যবহার করতে পারে মেয়েটার প্রতি? আর আজকে এসে জিজ্ঞেস করছে বিয়ে করা বউকে কে আপনি? কথাগুলো ভাবতে ভাবতে ইনায়া তাচ্ছিল্য হাসলো। শ্রেয়া ইনায়াকে দেখা মাত্র কাঁদতে কাঁদতে বলল, আম্মু আম্মু আমালে তোলে নাও। বলেই আবার কাঁদতে কাঁদতে শ্রেয়াংশুর বুকে কিল বসাতে লাগলো। শ্রেয়াংশু অবাক হয়ে গেল শ্রেয়ার মুখের কথা শুনে। এই মেয়েটাকে সে আম্মু আম্মু বলে ডাকছে কেন সে বুঝতে পারলো না। আর এই মেয়েটা কে, এই ঘরে কি করছে সেটাও বুঝতে পারলো না সে। ইনায়া সামনে এগিয়ে এলো কয়েকবার শ্রেয়ার কথাগুলো শুনে, কিন্তু পরক্ষণেই আবার পায়ের গতি স্থির হয়ে গেল তার। সামনের মানুষটার কাছে এগিয়ে যেতে তার ভিতরে কুণ্ঠাবোধ হচ্ছে। শ্রেয়াংশু কোনো মতে শ্রেয়াকে সামলে বলল, আপনি কে? ইনায়া কিছু বলতে নিলেই এরই মধ্যে রিমঝিম ঘরে প্রবেশ করে বলে ইনায়ার দিকে তাকিয়ে ক্রূর হাসলো সে। ইনায়া ঝট করে ঘাড় ঘুরিয়ে রিমঝিমের দিকে তাকায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। যাকে সে বড় আপুর জায়গায় বসিয়েছে সে বলল এই বাড়ির সে কাজ করে। ইনায়া পুরো পৃথিবীটা ঘুরে উঠল। মনে হলো কেউ তার পায়ের নিচ থেকে মাটি আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে।
এই বাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও তাকে শুনতে হলো সে এই বাড়ির কাজের লোক। ইনায়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যেগুলো শ্রেয়াংশুর অগোচরে রয়ে গেল। সে দেখতে পেল না ইনায়ার চোখের পানি। সে শ্রেয়াকে শান্ত করতে ব্যস্ত। রিমঝিম ইনায়ার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, খুব শখ হয়েছিল তোর, আমার ভাইকে বিয়ে করবি, ওর বউ হবে, তার আগেই আমি তোকে কাজের লোক বানিয়ে দিলাম। আর এই কথা যেন আমার মায়ের কানে না যায়। বলেই শ্রেয়াংশুর দিকে এগিয়ে গেল। আর ইনায়া অনুভূতিহীন ভাবে তাদের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারে না, কোনোদিন তো রিমঝিম আপুর সাথে খারাপ ব্যবহার করেনি, তাহলে কেন তার সাথে এমন ব্যবহার করে? শ্রেয়া আবারও কাঁদতে কাঁদতে ইনায়ার দিকে তাকিয়ে বলল, আম্মু আমালে তোলে নাও, এই পতালুটা আমালে তোলে লেবেতে। বলে শ্রেয়াংশু মুখে আঁচড় কাটতে লাগলো। শ্রেয়ার কথা শুনে ইনায়া স্তম্ভিত ফিরে পেয়ে চোখের পানিটা সন্তর্পণে মুছে ঘুরে তাকালো। শ্রেয়াংশু আদরের স্বরে বলল, আম্মা তুমি এমন কেন করছো? দেখো তোমার পাপা ফিরে এসেছে। তোমার কথা শুনে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে আম্মা, আমাকে এত বড় কষ্ট দিও না। বলেই সে আর চোখের পানিগুলো মুছতে লাগলো। রিমঝিম এগিয়ে এসে বলল, তুই ওকে ওর কাছে দিয়ে দে, না হলে ওকে সামলাতে পারবি না। তুই অনেক দূর থেকে এসেছিস তো, একটু বিশ্রাম নিয়ে নে, তারপর না হয় ওকে কোলে নিবি। শ্রেয়াংশু কিছু একটা ভেবে এক পল ইনায়ের দিকে মাথা তুলে তাকিয়ে বলল, ঠিক আছে। বলে শ্রেয়াকে রিমঝিমের কোলে দেয়। রিমঝিম এগিয়ে গিয়ে শ্রেয়াকে ইনায়ার কোলে দিয়ে দেয়। ইনায়ার দুই হাত দিয়ে চাপটে ধরল শ্রেয়াকে, আর শ্রেয়া ভয়ে হেঁচকি তুলতে তুলতে বুকের মধ্যে লুকিয়ে গেল, যেন বের হলেই তাকে মঞ্চটা ধরে নিয়ে যাবে। শ্রেয়াকে অন্য কারো কোলে দেখে শ্রেয়াংশুর বুকের ভিতর কাল বৈশাখী ঝড় উত্তোলন হলো। সে ফাঁকা ঢোক গিলে তার অংশের দিকে তাকিয়ে রইল। হয়তো এমনটাই হওয়া উচিত। 1.5 বছরের মেয়েকে রেখে গিয়েছিল বুকে পাথর চাপা দিয়ে, এসে 4 বছরে দেখছে। তাহলে সে মেয়ে কি তাকে চিনতে পারবে? না, কখনোই চিনতে পারবে না। শ্রেয়াংশুর শ্রেয়ার দিকে এক পল তাকিয়ে ঘর থেকে বাইরে চলে গেল। যাওয়ার সময় তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল হাতে, যা ইনায়া স্পষ্টভাবে দেখতে পায়। রিমঝিম মুখ ঝামটা মেরে বাইরে চলে গেল। ইনায়া শ্রেয়াকে বুক থেকে তুলে মুখে চুমু খেয়ে বলল, কি হয়েছে আম্মা, তুমি এত কান্না করছো কেন? আমি তো তোমার কাছেই আছি। বলে শ্রেয়াকে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। শ্রেয়া কান্না ভেজা গলায় বলল, আমালে মনটা তোলে দিল আম্মু। বলেই কাঁদতে শুরু করলো। ইনায়া শ্রেয়ার চোখের পানি মুছে আদরের স্বরে বলল, ওটা ভালো লোক, তোমারে আদর করতেছিল আম্মা। বলো না তোমার জন্য অনেকগুলো চকলেট এনেছে। শ্রেয়া কাঁদতে কাঁদতে বড় মানুষের মতো ভ্রু নাচিয়ে বলল, আমালে তাবল ভাইয়া চকলেট দিবে, আমি আমি তালো চকলেট তাই না। শ্রেয়ার কথা শুনে ইনায়া ফিক করে হেসে উঠল। এই মেয়েটা এমন পাকা পাকা কথা বলে, মনে হয় ইনায়া তার মেয়ে আর সে মা। ইনায়া শ্রেয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, চলেন আম্মা, আপনার মুখ ধুয়ে দিই, তারপর খায়া পড়তে বসেন। বলেই ওয়াশরুমে নিয়ে চলে গেল। রাত 11টা। পুরো চৌধুরী ভিলা অমানিসার অন্ধকারে ছেয়ে আছে। দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার সাথে নিশাচর প্রাণীগুলোরও ডাক। বাড়ির সবাই যে যার মতো করে খেয়ে শুয়ে পড়েছে। চৌধুরী বাড়িতে রাত 10:30টার পর কেউ জেগে থাকে না, এটাই নিয়ম। মাইমুনা বেগম ইনায়াকে নিজ হাতে খাবার দিয়ে এসেছে। নিচে এলে স্বামীর পাশে অন্য স্ত্রীকে দেখে মেয়েটার ভিতর থেকে আরও ভেঙে পড়বে। তাই এই গুমট অন্ধকারের মধ্যে প্রিয়তা তার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। পরনে কালো শার্ট আর স্কিনি প্যান্ট। একবার সতর্ক দৃষ্টিতে নজর ঘুরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির উপরে। কিয়ৎক্ষণ হাঁটার পর সহজে শ্রেয়াংশুর দরজাটা নবটা টেনে ভিতরে প্রবেশ করলো। শ্রেয়াংশুর পুরো ঘর জুড়ে অন্ধকার হয়ে আছে, আর এই অন্ধকারের মধ্যে শোভায় পায়ের উপর পা দিয়ে বসে আছে শ্রেয়াংশু। মুখটা বেজায় গম্ভীর হয়ে আছে, পরনে ট্রাউজার আর শার্ট পরে আছে। জানালা দিয়ে গলে চাঁদের আবছা আলোতে যা দৃশ্যমান হচ্ছে। প্রিয়তা এগিয়ে গিয়ে বলল, তাহলে শুরু করা যাক। শ্রেয়াংশু তার দিকে না তাকিয়ে গমগমে সুরে বলল,
আমি শুয়ে পড়েছি, শার্ট খুলে বাকি কাজটা স্টার্ট করো। বলে শরীর থেকে শার্টটা খুলে বিছানায় শুয়ে পড়ল শ্রেয়াংশু। প্রিয়তা মোবাইলটাকে সুরক্ষিত স্থানে রেখে ঘরের লাইটগুলো জ্বালিয়ে দেয়, সাথে পুরো ঘরে লাইট জ্বলে ওঠে। হয়তো কেউ দেখলে মনে করবে এটা কোনো ঘর নয়, এটা হচ্ছে এক টুকরো সাদা মেঘ যা ঘরে এনে রেখেছে। পুরো ঘরের সাদা মার্বেল দিয়ে তৈরি করা, মানুষের তৈরি করা এক টুকরো অপার্থিব জান্নাত। মাথার উপরে মেটেলের ঝাড়বাতি, কোথাও একটু ধুলো ময়লা নেই। রাউন্ড খাট, পাশে আলমারি আর দুটো সেলফ বই রাখার জন্য। ঘরের সাথে লাগোয়া একটা বারান্দা বিদ্যমান। প্রিয়তা একটা ট্রলি ব্যাগ টেনে বিছানায় রাখতে শ্রেয়াংশুকে দেখে আঁতকে উঠল। আপনার দিকে বাকি কথা বলতে পারল না প্রিয়তা। তার আগে শ্রেয়াংশু ডান হাত তুলে বলল, আমি জানি প্রিয়তা, তোমার কাজ স্টার্ট করো। প্রিয়তা একটা কোল্ড বক্স বের করে, সেখানে নানা মেডিসিন আর ইঞ্জেকশন সিরিঞ্জ রাখা আছে। প্রিয়তা হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে দক্ষ হাতে একটা সিরিঞ্জ হাতে নিয়ে মেডিসিন নিতে নিতে বলল। আজকে কয়টা নেবেন আপনি? শ্রেয়াংশু বলল। আজকে 6টা দাও ডোজ। আমি চাই না কেউ আমার ব্যাপারে জানতে পারুক। শ্রেয়াংশু কথাগুলো চোখ বন্ধ করে বলল। আপনার পরিবারকে জানানো উচিত, বিশেষ করে আপনার মাকে। তাকে বুঝিয়ে বলুন। প্রিয়তার কথা শুনে শ্রেয়াংশু ঠোঁটে ব্যথা তোর এক চিলতে হাসি ফুটে উঠল। অতঃপর বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না প্রিয়তা, তাই তো এতদিন আমার জান বাচ্চাগুলোর থেকে এত দূরে ছিলাম। কিন্তু ভাগ্য আমাকে আবার এখানে এনে ফেললো। থাকতে পারলাম না তাদেরকে ছাড়া। হয়তো এটাই নিয়তি বলে। প্রিয়তা শ্রেয়াংশুর ডান হাতে ইঞ্জেকশন পুশ করে বলল। আপনি আরেকজনের কথা ভুলে যাচ্ছেন। শ্রেয়াংশু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, তাই প্রিয়তার কথা বুঝতে উপর পাটির দাঁতের সাথে ঠোঁট চেপে কিয়ৎক্ষণ থাকার পর প্রিয়তার দিকে তাকিয়ে বলল, আমি তার মুখ দেখিনি, কিন্তু তাকে আমি নানাভাবে কল্পনা করি জানেন। কিয়ৎক্ষণ থেমে আবার বলল, কিন্তু ভয় হয়, নিজের অনাকাঙ্ক্ষিত জীবনে আমি কাউকে জড়াতে চাই না। মেয়েটার সাথে যখন আমার বিয়ে হয় তখন তার বয়স 16 কি 17 হবে। এইটুকু মেয়ে দুনিয়ার কতটুকুই বা দেখেছে আপনি বলুন। এই বয়সে 2 বাচ্চার বাপের সাথে বিয়ে করে মেয়েটা তার জীবনের মানে ভুলে যাবে, জড়িয়ে যাবে সংসারের বেড়া জালে। তার থেকে বড় কথা, থাক সেটুকু আপনি তো জানেনই প্রিয়তা। এর মধ্যে প্রিয়তা 4টা ইঞ্জেকশন শ্রেয়াংশুর হাতে পুশ করে দিয়েছে। প্রিয়তা কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল, একবার চেষ্টা করতেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এতিম মেয়েটাকে বুকে আগলে নিতেন। শ্রেয়াংশু চোখের উপরে হাত রেখে আবার বলল, ছেড়ে গেলে খুব কষ্ট পাবে পরে, তাই আগে সম্পর্ক ভেঙে ফেলেছি। আপনি জানেন প্রিয়তা, ডিভোর্স হওয়ার পর মেয়েটি আমাকে ভুলে যাবে সহজেই। কোনোদিন যদি আমার কথা মনেও পড়ে তাহলে ঘৃণায় মুখ কুঁচকে ফেলবে, আর সম্পর্কে জড়িয়ে নিলে মেয়েটা আরো কষ্ট পাবে। আমার অনুপস্থিতিতে সে হয়তো আবারও ভেঙে পড়বে, তাই নিজেকে সবকিছু থেকে সরিয়ে এনেছি। কিয়ৎক্ষণ থেমে বলল, আপনি জানেন আমি আজকে আমার সেই ছোট শ্রাবণের সাথে দেখা করতে গিয়েছিলাম। যে ছেলেটা ছোটতে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সবসময় পাপা পাপা বলে পিছনে পিছনে ঘুরে বেড়াতো, আজকে সেই ছেলেটা আমার থেকে মুখ ফিরিয়ে নিল। তার চোখে আমি স্পষ্ট ঘৃণা দেখলাম, কিন্তু এতে আমার একটুও কষ্ট লাগেনি। তখন আমার ঠোঁটে ফুটে উঠেছিল তৃপ্তির হাসি। আমি সফল হয়েছি। আমার অনুপস্থিতি সবাই আমাকে খুব সহজে ভুলতে পারবে। কথাটুকু বলতেই শ্রেয়াংশু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে আলগোছে মুছে নেয় পানিটুকু। প্রিয়তার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে তার। সে ভাবে এই মানুষটার কপালে কেন এত কষ্ট? তাকে কি এতটুকু সুখ দেওয়া যেত না? কত সুন্দর হাসি খুশি পরিবার থাকা সত্ত্বেও লোকটা নিজের সাথে একাই লড়াই করছে। এই লড়াই কতদিনে শেষ হবে জানা নেই। প্রিয়তা চোখ মুছে বলল, আপনার একবার ফ্রান্স যাওয়া দরকার ছিল হয়তো। বলেই থেমে গেল প্রিয়তা। শ্রেয়াংশু প্রসঙ্গ পাল্টে বলল, তাড়াতাড়ি করুন প্রিয়তা, অনেক রাত হলো। প্রিয়তা আর কিছু বলল না। সে নিঃশব্দে বাকি ইঞ্জেকশন দিয়ে হাতে গ্লাভস খুলতে খুলতে বলল, আপনি সবাইকে বলবেন আমাদের বিয়ে হয়নি। নিজেকে খারাপ বানানোর নেশায় পরিবারের কাছ থেকে এত দূরে সরে যাবেন না প্লিজ। আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাচ্ছি। শ্রেয়াংশু শার্ট পরতে পরতে বলল, যেমন চলছে সেরকমই চলতে দিন, মাত্র কয়েকটা মাস, হয়তো 1 বছর একটু অ্যাডজাস্ট করুন প্রিয়তা, তারপর আপনি আপনার রাস্তায় চলে যাবেন। প্রিয়তা ছলছল চোখে শ্রেয়াংশুর দিকে তাকিয়ে চলে গেল ঘর থেকে। শ্রেয়াংশু প্রিয়তার যাওয়ার দিকে তাকিয়ে
একটা লাইটার আর সিগারেট নিয়ে বারান্দায় চলে গেল। আজকের রাতও তার ঘুম আসবে না, সে ভালো করে জানে। এভাবে কত রাত পার করেছে তা বলার বাইরে তার। শ্রেয়াংশু সিগারেট ঠোঁটে ধরে আরামে টানতে আরম্ভ করলো। চোখ দুটো তার অন্ধকার অমানিসার দিকে অসহায়ত্ব নিয়ে তাকিয়ে আছে। ইনায়া বালিশে মুখ চেপে গুমড়ে গুমড়ে কেঁদেই যাচ্ছে। পাশে ছোট শ্রেয়া গভীর ঘুমে। শ্রেয়া প্রতিদিন রাতে কিছু না কিছু খাওয়ার জন্য বায়না ধরে, তাই ইনায়া আগে থেকেই শুকনো খাবার আর পানি এনে রাখে ঘরে। কিন্তু আজকে নিচে না যাওয়ার কারণে খাবারগুলো আনা হয়নি, তাই সে অপেক্ষা করছিল কখন সময় ঘুমাবে সে খাবার আনতে নিচে যাবে। কিয়ৎক্ষণ থেমে ইনায়া তার দরজাটা খুলতেই পৃথিবীটা যেন থমকে গেল তার স্বামীর বউকে দেখে। প্রিয়তা তখনই শ্রেয়াংশুর ঘর থেকে বের হচ্ছিল। ইনায়ার আর সামনে এগিয়ে গেল না, সে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। প্রিয়তা তাকে লক্ষ্য করেনি, সে নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে তার ঘরের দিকে চলে যায়। আর প্রিয়তা ওভাবেই দরজা খোলা রেখে বিছানায় ছুটে এসে উপর হয়ে বালিশে মুখ গুছিয়ে কান্না করতে লাগলো। কোনো মেয়ে সহ্য করতে পারবে না তার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে। ইনায়াও পারল না, তার বুকটা ফেটে চৌচির হয়ে গেল। ইনায়া একভাবে কেঁদেই যাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই। তখন থেকে শ্রেয়াংশু তার পাশে দাঁড়িয়ে পকেটে হাত ভরে ভ্রুকুচকে তাকিয়ে আছে। বোকা মেয়েটা সেটাও বুঝতে পারছে না। শ্রেয়াংশু এসেছিল শ্রেয়াকে এক পল দেখতে, ভেবেছিল শ্রেয়াকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে এসে তার ঘরে এসে একটু আরামে ঘুম দেবে। মেয়েটার শরীরে ঘ্রাণ 2.5 বছরের নিদ্রাহীন রাতগুলো আজকে উসুল করবে, কিন্তু এখানে এসে ভেবাচাকা খেয়ে যায়। যে মেয়েটা তার মেয়ের দেখাশুনো করছে তাকে কাঁদতে দেখে শ্রেয়াংশু গম্ভীর স্বরে বলে, এই মেয়ে কাঁদছো কেন? ইনায়া গম্ভীর স্বর শুনে কান্না ভুলে ভিজা চোখ নিয়ে পিছনে তাকাতেই মাঘ মাসে ঠান্ডার মতো তার ছোট্ট শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠতে লাগলো, একটা ছোট্ট পাখির মতো। ইনায়া জাগতিক ধ্যান ধারণা ভুলে এক দৃষ্টিতে সামনের গম্ভীর পুরুষটাকে দেখে ফাঁকা ঢোক গিলল। ঢোক গিলতে গিয়ে ও মনে হলো গলাটাতে কেউ নিম পাতার রস ঢেলে দিয়েছে। কেমন একটা তেতো তেতো ভাব গলায়, চোখ দিয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে তার। হয়তো পুরুষটাকে সামনে দিকে কিছুক্ষণ আগের চিত্রপটটা চোখের সামনে ধরা দিল। সে সামনের পুরুষটার দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে আক্ষেপ করে মনে মনে বলল, আমায় কেন একটু সুন্দর করে সৃষ্টি করলে না? তাহলে নিজের স্বামীরে অন্য মেয়ের পাশে দেখতে হতো না। আমার যে এত বড় কষ্ট আর সহ্য করবার ক্ষমতা নাই আল্লাহ। কালো মেয়েদের কপালে এত কষ্ট দেখা কেন কালো করে পাঠাইলা তুমি? কথাগুলো বলে কান্নার দমক উঠল ইনায়ার। শ্রেয়াংশু কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল ইনায়ার দিকে। সে বুঝতে পারছে না এই মেয়েটা কেন এত রাতে কান্না করছে। কেউ কি তাকে বকেছে বা সমস্যা কোনো যার জন্য কাঁদছে মেয়েটা? শ্রেয়াংশু কথাগুলো ভেবে ইনায়ের দিকে এগিয়ে গেল কয়েক পা, অতঃপর কপালের ভাঁজ শিথিল করে শান্ত গলায় আবার বলল, এই মেয়ে কাঁদছো কেন? ইনার কান্না যেন থামার কোনো নাম নেই, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে। কান্নার জন্য ইনায়ের ঠোঁটা তিতির করে কেঁপে উঠছে। মেয়েটা আজ যেন কেঁদে নিজের মনটা হালকা করার উদ্যোগ। শ্রেয়াংশুর কোনো কথা তার কর্ণপাত হচ্ছে না। শ্রেয়াংশু ইনার দিকে তাকিয়ে ভিতরকার বিরক্তকর নিঃশ্বাসটা ত্যাগ করে ধমক দিয়ে বলল, স্টপ ক্রাইং। এক ধমকে ইনায়ার পুরো তনু মন ভূমিকম্পের নেই থরথর করে কাঁপতে লাগলো। পুরুষটার দিকে তাকাতে সাহস পেল না, নিজেকে আরও গুটিয়ে খাটের কিনারায় গিয়ে বসে ভয়ে শুকনো ঢোক গিল। বাপের বাড়িতে তার আব্বু জব্বার আলী এইভাবে তাকে ধমক দিয়ে দিত কথায় কথায়, আর ইনায়া তার চাচার বাড়িতে গিয়ে লুকিয়ে থাকতো। কিন্তু বিয়ের পর এইভাবে কেউ ধমক দেয়নি। আজকে পুনরায় একই ধমকে ইনায়া মুখটাকে চেপে কান্না করে উঠল। শ্রেয়াংশু ভেবেছিল এবার হয়তো মেয়েটা থামবে, কিন্তু তার ভাবনায় এক বালতি পানি ঢেলে মুখ চেপে কান্না করে উঠল।
এরই মধ্যে শ্রেয়া গাইগুই করতে করতে পাশে হাত বাড়িয়ে ইনায়াকে খুঁজতে লাগলো। ইনায়া থাকলে তো পাবে, সে তো কেঁদেই যাচ্ছে। পুরুষটা ধমক খেয়ে ইনায়াকে খুঁজে না পেয়ে জোরে করে কান্না করে উঠল চোখ বন্ধ করে। হয়তো বাচ্চাটা মনে করেছে তার আম্মু সত্যি সত্যি চলে গেল তাকে ছেড়ে। শ্রেয়ার কান্না শুনে শ্রেয়াংশু এগিয়ে যেতে নিতেই যাবে, তার আগে ইনায়া কান্না টান্না ভুলে শ্রেয়াকে বুকে আগলে ধরল। এক মুহূর্তের জন্য শ্রেয়াংশু যেন ভ্যাবাচাকা খেয়ে গেল ইনায়ার দিকে তাকিয়ে। যে মেয়েটা একটু আগে কান্না করে ভাসাচ্ছিল, সেই মেয়েটা এক পলকে দায়িত্বরত মায়ের মতো তার মেয়েকে আগলে ধরল। শ্রেয়াংশু যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ইনায়ার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। মেয়েটার চোখে এখনো স্পষ্ট পানি। ইনায়া শ্রেয়াকে কোলে নিয়ে বাচ্চাটাকে আশ্বাস দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আম্মা কান্না করেন কেন? আমি তো এইখানে ছিলাম আমার আম্মার কাছে। আম্মা চুপ করেন। আম্মা। বলতে বলতে পিঠে থাপড় মারতে লাগলো। শ্রেয়াংশু ইনায়ের দিকে আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে রইল। তার চোখের পলক পড়ল না তার অক্ষিপটের। হয়তো একেই বলে রক্তের টানের থেকে আত্মার টান অনেক বেশি। শ্রেয়াংশুর বুকের ভিতর ঝড়ো হাওয়া বইতে লাগলো। মনে পড়ে গেল অতীতের কিছু তিক্ত স্মৃতি। পুরুষের চোখে নাকি পানি মানায় না। হয়তো সবার ক্ষেত্রে এটা হয় না। কিছু পুরুষ নিজের আবেগটাকে সহজে চেপে রাখতে পারে না, আবার কেউ পারে। যেমন পারল না শ্রেয়াংশু। সামনে এমন দৃশ্য দেখে তার অক্ষিপুটে পানি জমা হলো। হয়তো পুরুষটা নিজেই টের পায়নি। এভাবে কিয়ৎক্ষণ ইনায়ার দিকে তাকিয়ে রইল। ইনায়া ধ্যান জ্ঞান সব শেয়ার করে। শেয়ার কান্না সেই কখন থেমে গেছে, তবুও ছোট শরীরটা হেঁচকির তোড়ে কেঁপে কেঁপে উঠছে। শ্রেয়াকে সযত্নে বিছানায় শুয়ে কোল বালিশ দুটো শ্রেয়ার দুই দিকে দেয়, যেন তার আমার ঘুমটা না ভেঙে যায়। শ্রেয়ার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে ইনায়া মুখ ফুটে উঠল এক চিলতে হাসি। পরক্ষণেই ঠোঁট থেকে হাসিটা মিলিয়ে যেতেই ইনায়া ছট করে ঘুরে তাকায় পিছনে। পিছনে তাকাতেই সে বিব্রত হয়। পুরুষটা তার দিকেই একই দৃষ্টিতে তাকিয়ে আছে। নয়নের কোনো প্রকার নড়নচড়ন নেই। ইনায়া লজ্জার মাথা নিচু করে শাড়ির আঁচলটাকে হাতের আঙ্গুলে পেঁচাতে লাগলো, সাথে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে কংক্রিটের মেঝে খোঁচাতে লাগলো। ইনায়ার চোখে এখনো কান্নার দাগগুলো স্পষ্ট হয়ে আছে, কিন্তু সে সব কিছু ভুলে এক জায়গায় দাঁড়িয়ে রইল। হঠাৎ করে জানালা গলে দমকা হাওয়া এসে প্রিয়াংশুর চোখে মুখে আছড়ে পড়ল। সম্বিত ফিরে পেল সে। তৎক্ষণাৎ চোখ সরিয়ে আলগোছে চোখের পানিটুকু মুছে গলা কাঁকড়ে দেয়, কিন্তু কণ্ঠস্বর দিয়ে যেন শব্দগুলো আসতে চাইছে না। কোথাও একটা বাধা পাচ্ছে সেগুলো। কি বলবে সে ভেবে পেল না, তবুও বলল, আমি শ্রেয়াকে নিয়ে যেতে চাই। শ্রেয়াংশু ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বলল একজন অসহায় পিতার মতো। সে জানে এই বাচ্চাটার উপরে তার অধিকার সবার উপরে, তবু কথাটা কেন বলল শ্রেয়াংশু তা বলতে পারবে না। ইনায়া এক ঝটকায় মাথা তুলে অবাক চোখে সামনের পুরুষটাকে দেখল। যেন বিশ্বাস করতে পারল না কথাটা। পরক্ষণে মনকে সান্ত্বনা দিয়ে ভাবলো হয়তো এমনটাই হওয়ার ছিল। বাচ্চার বাবা হয়ে বাচ্চাকেই চাইতেই পারে। সে পালিত মা, বাচ্চাটাকে আর তার নয় যে আটকে বলবে আমার বাচ্চাকে দিব না, যা করার করুন। সে গুঁড়ো বালি, এগুলো সব মিথ্যে, কখনো বলতে পারবে না সে। নিজের ভঙ্গু শরীরটাকে পিছনে কয়েক পা পিছিয়ে পড়ল। লয়ে যান। কথাটুকু বলতে ইনায়ার হৃৎপিণ্ডটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। সেই ছোট্টবেলাতেই তার মা মারা যায়, তারপর কত অত্যাচার হয়েছে তার হিসাব নেই। কিন্তু বিয়ে করা এখানে আসার পর এই ছোট্ট মেয়েটাকে তার শাশুড়ি কোলে তুলে দিয়ে বলেছিল
এটা তোমার মা ইনায়া, দেখবে মায়ের যেন অবহেলা না হয়। সেই ছোট্ট শ্রেয়াও অনেক অন্য বাচ্চার মতো কান্নাকাটি করেনি। ইনায়ার বুকে ঝাঁপিয়ে পড়েছিল। ইনায়া শূন্য বুকে তাকে আগলে ধরে বিড়বিড় করে আম্মা বলে ডেকেছিল। পুরনো কথাগুলো মনে পড়ে ইনায়ার কান্নাগুলো গলায় এসে ভিড় করলো। সে দাঁতে দাঁত চেপে কান্নাটাকে গিলে প্রাণহীন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল এক জায়গায়। শ্রেয়াংশু একপল ইনায়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে হেঁটে গেল তার অংশের দিকে। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক মুহূর্ত দেরি না করে কোলে তুলে এগিয়ে গেল তার ঘরের দিকে। এতক্ষণে চেপে রাখা কান্নাটা বাঁধ ভাঙল তার। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে মেঝেতে বসে গলা ছেড়ে কান্না করে উঠে বলল, আম্মা, তুমিও আমারে রাইখা চলে গেলা। আমি কি লয়ে বাঁচবো? কারে বুকে জড়িয়ে ধরে ঘুমামো আমি আম্মা? কে ঘুমের ঘরে আমার কপালে চুমো দিব? তোমরা সবাই স্বার্থপর আম্মা, শুধু আমারে মায়া ফালাইয়া চলে যাও, কেউ আমার কথা ভাবে না। বলেই কাঁদতে কাঁদতে ওয়াশরুমের মেঝেতে শুয়ে পড়ল সে। হয়তো আজকে আর ঘরে যাওয়া হবে না তার। ঘরের আলো তার আম্মা যে নেই, চলে গেছে আসল মালিকের কাছে। তার ঘরকে আধার করে ইনায়া কাঁদতে কাঁদতে চোখ জুড়িয়ে ঘুম চলে এসেছে। রাত 1টা। এই যে শুনছেন, দরজাটা খুলুন। শ্রেয়াংশু একাধারে কথাগুলো বলল ইনায়ার ঘরের বাইরে থেকে, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে অগত্যা শ্রেয়াংশু শ্রেয়াকে ঘরে নিয়ে প্রবেশ করলো। ঘরের দরজা খোলা ছিল, তাই বেগ পেতে হলো না তাকে। শ্রেয়া ঘুমের ঘোরে আস্তে আস্তে কান্না করছে। শ্রেয়াংশু বুঝতে পারছে না কেন কান্না করছে। কথা না বলে শ্রেয়াকে কোলে নিয়ে পুরো ঘর হাঁটাহাঁটি করছে, কিন্তু শ্রেয়ার কান্না থামাতে পারেনি। কোনো ধরনের উপায় না পেয়ে আবার ফিরে এসেছে ইনায়ার ঘরে। ঘরে প্রবেশ করতেই শ্রেয়াংশুর কপালে গাঢ় ভাঁজ পড়ল মেয়েটাকে দেখতে না পেয়ে। এদিকে শ্রেয়াও আস্তে আস্তে কান্নার গতি বাড়াচ্ছে। শ্রেয়াংশু পিঠে থাবড় দিতে দিতে পুরো ঘর বারান্দায় পুরো দস্তর খুঁজে ফেলল, তবুও মেয়েটার দেখা নেই। শ্রেয়াংশু চট করে মনে পড়ল ওয়াশরুমের কথা। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল ওয়াশরুমের দরজা খানিক খোলা আছে। শ্রেয়াংশু দরজা থেকে সরে দাঁড়ায়। মেয়েটা বেরিয়ে আসলে হয়তো খারাপ কিছু ভাবতে পারে সেজন্য কিয়ৎক্ষণ জোরালো স্বরে বলল, শুনছেন, একটু বেরিয়ে আসুন প্লিজ। শ্রেয়াংশু অনেকক্ষণ ডাকাডাকির পরও যখন বের হয়ে এলো না, আর শ্রেয়ার তার কণ্ঠ শুনে আর একটু জোরে কেঁদে উঠল। শ্রেয়াংশু এবার প্রচণ্ড রাগ উঠল মেয়েটার উপর। একটা মেয়ে কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে এতবার করে ডাকার পরও বেরিয়ে আসে না, বুঝতে পারল না শ্রেয়াংশু। ওয়াশরুমে দরজার নবে হাত দিয়ে ভিতরে প্রবেশ করতেই কপাল গুটিয়ে যায়। ইনায়া ঠান্ডা মেঝেতে অনায়াসে শুয়ে আছে। এতটা মাথা খারাপ মহিলাকে কেন মেয়ের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে বুঝতে পারল না। তাতে আবার গ্রাম্য ভাষাতে কথা বলে। প্রথমে শ্রেয়ার সাথে বন্ডিংটা ভালো জন্য শ্রেয়াংশু কিছু বলেনি, এখন না বললেই নয়। রাত বিরাতে কান্না করা, তার থেকেও বড় কথা ওয়াশরুমে কোনো স্বাভাবিক মানুষ শুয়ে থাকতে পারে? শ্রেয়াংশু কথাগুলো মনে মনে ভাবল। শ্রেয়াংশু বলল, এই যে শুনছেন। এই একটাটাকে ইনায়া ধরপড় করে উঠে বসলো। চোখ দুটো অস্বাভাবিক লাল টকটকে হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কাঁচা ঘুম ভেঙে যাওয়ার কারণে এমনটা হয়েছে। সাথে চুলগুলো এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে আছে। ধরফড়িয়ে ওঠার জন্য বোকা মেয়েটার বুক থেকে কাপড় সরে নিয়েছে, লুটোপুটি খাচ্ছে। সেদিকে কোনো ধ্যান নেই। সে সামনের পুরুষটাকে দেখছে। তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে, যে স্বপ্নে তার আম্মাকেও দেখতে পাচ্ছে। ইনায়া আঁচল পরে যাওয়ার দরুন লাল কালারের ব্লাউজটা দৃশ্যমান হয়ে আছে। শ্রেয়াংশু এক পল দেখা মাত্র ঘাড় বাঁকিয়ে অন্যত্র ঘুরিয়ে অতঃপর বলল কোনো রকমে, আপনার আঁচলটা ঠিক করুন।
বলেই উপরের পাটের দন্তপাটির সাথে ঠোঁট চেপে ধরল। এরকম পরিস্থিতি আগে পড়েছে বলে তার মনে হয় না। আর এদিকে শ্রেয়া থেমে থেমে কান্নার সাউন্ড বাড়াচ্ছে আর কমাচ্ছে। ইনায়া প্রথমে শ্রেয়াংশুর কথা বুঝতে না পেরে নিজের দিকে তাকাতেই চোখ দুটো আচানক বড় হয়ে গেল। এক পল দেরি না করে ইনায়া আঁচল তুলে দেয়। লজ্জায় তার ইচ্ছে করছে মাটিতে ঢুকে যেতে। এখনই আঁচলটা পড়াচ্ছিল। সে বুঝতে পারলো এটা স্বপ্ন না সত্যি। শ্রেয়াংশু কিয়ৎক্ষণ বাদে ঘুরে তাকায় মেয়েটার দিকে। ইনায়ার মাথা নিচু করে থাকতে দেখে বুঝতে পারলো মেয়েটার লজ্জা পাচ্ছে। এই তাই গলা খাকারি দিয়ে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই, জাস্ট দুর্ঘটনা এটা। কিয়ৎক্ষণ থেমে আবার বলল, তার থেকে বড় কথা তুমি আমার ছোট বোনের মতো, এত লজ্জা পেতে হবে না। বলেই বাইরে গট গট করে চলে গেল। ইনায়া ভ্যাবাচাকা খেয়ে শ্রেয়াংশুর দিকে তাকিয়ে রইল। বিয়ে করা বউকে বলছে ছোট বোনের মতো। ইনায়া কপালে এক হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে কিছুক্ষণ বসে রইল। মাথাটা তার ভন ভন করছে। চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার কাছে। এই পৃথিবীতে সে প্রথম স্ত্রী যার স্বামী তাকে ছোট বোনের মতো বলেছে। এটাও সম্ভব? কোনো উত্তর এলো না তার মন থেকে। এরই মধ্যে শ্রেয়াংশু আবার তাকে ডাক দিল ঘর থেকে। ইনায়া সব ভাবনার ইতি ঘটিয়ে চলে গেল ঘরের দিকে। শ্রেয়াংশু শ্রেয়াকে বিছানায় শুয়েই পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এখন সে মেয়ে দিব্যি ঘুমে চলে গেছে। না আছে অস্থিরতা, না আছে কান্নাকাটি। শ্রেয়াংশু যত দেখছে শ্রেয়া তত যেন অবাক হচ্ছে সে। এরই মধ্যে ইনায়া খট করে ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। শ্রেয়াংশু আর তাকালো না ইনায়ার দিকে। ইনায়াও বিছানায় শ্রেয়াকে শুয়ে থাকতে দেখে খুশিতে আত্মরা হয়ে শ্রেয়াকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। শ্রেয়াংশু দরজার আড়াল থেকে দেখতে পেল তার অংশ আরেকজনের বুকে আরামে ঘুম পাড়ছে। শ্রেয়াংশু ব্যথাতুর কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি বড়ই হতভাগা যে শেষ মুহূর্তে নিজের অংশের সান্নিধ্য পেলাম না তার ছোট ছোট হাতের উষ্ণ ছোঁয়া, পাপা ডাক শুনতেও পেলাম না। কতটুকু বলেই চলে গেল তার ঘরের দিকে শূন্য হাতে। একটা সকাল মানে নতুন দিনের সূচনা। নতুন সকাল বয়ে আনে শুভ্রতা আর শান্তি। চারিদিকে পাখিদের কলরব, তার সাথে ঠান্ডা হিমেল বাতাস। সকাল 7টা। ইনায়া হাড়মোড়া ভেঙে চোখ খুলেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তার ঘরের বড় জানালাটা গলে দুষ্টু মিষ্টি রোদের খেলা চলছে। সে বুঝতে পারল অনেক বেলা হয়ে গেছে। তার সাথে ফজরের নামাজটাও পড়তে পেল না। ইনায়া পাশে তাকিয়ে দেখলো শ্রেয়া উল্টো পিঠে ঘুরে ঘুমাচ্ছে। তার নাকের ছোট ছোট ছিদ্র দিয়ে ফোঁস শব্দ প্রবাহিত হচ্ছে। মুখের এক পাশ দিয়ে লালা গড়িয়ে বালিশে পড়ছে। ইনায়া চট করে শ্রেয়ার কপালে তার ঠোঁটের ভালোবাসার পরশ সেঁকে দিয়ে ছুটল ওয়াশরুমে। এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আর দেরি করতে চাইল না সে। শ্রেয়াংশু সোফায় পায়ের উপর পা দিয়ে খবরের কাগজ পড়তে ব্যস্ত। পরনে ঢোলাঢালা ট্রাউজার আর উপরে কালো শার্ট। তার দিকে খানিক দূরত্বে প্রিয়তা ফোনে স্ক্রল করছে। পরনে তার টাইট জিন্স আর শার্ট। এই নিয়ে অবশ্যই কানাফুসা চলছে রান্নাঘরে। রিমঝিম আর নিশা দুজনেই প্রিয়তার দিকে তাকাচ্ছে আর ফিসফিস করে কথা বলছে। প্রিয়তা কথাগুলো শুনতে পাচ্ছে, কিন্তু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। কারো কথাবার্তায় তার কিচ্ছু আসে যায় না। তার মন যা বলবে তাই করবে সে। পরের কথায় থোড়াই না শুনবে সে, এমনটা শিক্ষা তার পরিবার থেকে পায়নি। নিজের পোশাক আশাকে নিজেকে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে ততটুকু পরা জরুরি। এই কথাটা প্রিয়তা সবসময় মানে। আবার খুব খোলামেলা পোশাকও সে পরে না। ওই বললাম না, নিয়ম নীতির মধ্যে নিজের পোশাকগুলোকে বিবেচনা করে। ইনায়া সিঁড়ি দিয়ে নামছে। পরনে মার্জেন্টা কালারের শাড়ি, কোমর অবধি চুলগুলো খোপা করে রেখেছে সে। মুখে কোনো প্রকার প্রসাধনীর ছোঁয়া নেই। একদম পরিস্ফুটিত ফুলের মতো তার মুখটাতে লাল আভা ছড়িয়ে পড়েছে। সাদা চামড়া না হয়েও মুখটা লাল বর্ণ ধারণ করা এটা তার বিশেষত্ব। ইনায়া নামতে নামতে পলক ঘুরে নিচে তাকাতেই তার পাগুলো স্থবির হয়ে যায় সামনের মানুষটাকে দেখে। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থাকার পর শরীরটাকে কোনো রকমে টেনে রান্নাঘরে প্রবেশ করলো।
রান্নাঘরে প্রবেশ করার আগে প্রিয়তার দিকে তাকাতে ভুলল না সে। রান্নাঘরে প্রবেশ করতেই রিমঝিম মুখ বাঁকিয়ে বলল, দেখবো আর কতদিন রানী হয়ে থাকিস, মাত্র কয়েকদিন, তারপর রাস্তায় দাঁড়িয়ে থাকিস। বলেই হাসলো নিশার সাথে একযোগে। নিশা রিমঝিমকে চোখ টিপ দিয়ে বলল, কি যে বলেন না আপা, আম্মা তো একে আবার বিয়ে দেবে ধুমধাম করে। কি কপাল ভাবা যায়, একটা বড় লোকের ছেলেকে ছেড়ে আরেকটা ধরবে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল দুজনে। কিয়ৎক্ষণ পর দুজনেই চলে গেল রান্নাঘর থেকে। নিশা এসেছিল তার জন্য কফি করতে। সে কারো হাতের কফি পছন্দ করে না, আর নিজের সাথে রিমঝিমের কফিটাও তৈরি করছিল। মূলত দুজনেই একসাথে রান্নাঘরে আসে সকালে, আর ইনায়ার পিছনে লেগে থাকে, আর সারাদিনে ভুলেও এদিকে তাকায় না। এমন সময় শ্রেয়াংশ ড্রয়িং রুম থেকে জোরালো স্বরে বলল, আমাকে কেউ ব্ল্যাক কফি করে দিয়ে যাও। মাইমুনা তরকারি নাড়তে নাড়তে বলল। দিচ্ছি স্যার। মাইমুনা ইনায়ার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি কফিটা করে দে, স্যারকে দিয়ে আসি। কিয়ৎক্ষণ থেমে বলল, আম্মা জানের চাটাও করে দে, একসাথে দিয়ে চলে আসবো। ইনায়া মাথা ঝাঁকিয়ে কফি আর চা করতে লাগলো। ইনায়া চা আর কফি করে বলল। লইয়া যান, হয়ে গিয়েছে। মাইমুনা নিঃশব্দে চলে গেল রান্নাঘর থেকে, আর ইনায়া মনোযোগ দিয়ে বাকি কাজগুলো করতে লাগলো। স্যার, আপনাকে আম্মা জান ডাকছে উপরে। কথাটা বলল মাইমুনা শ্রেয়াংশুর উদ্দেশ্যে। শ্রেয়াংশু চমকিত নয়নে মাইমুনার দিকে তাকিয়ে বলল। সত্যি ডাকছে? মাইমুনা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। শ্রেয়াংশু এক মুহূর্ত দেরি করতে চাইল না। তার মুখে ফুটে উঠল এক উজ্জ্বল দীপ্তি। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে করতে উপরে চলে যায়। মাইমুনা টেবিল থেকে এঁটো মগটা তুলে রান্নাঘরে চলে যায়। মাইমুনা রান্নাঘরে এসে ইনায়াকে বলল, আম্মা জান ডাকছে, একবার দেখা করে আয়। শ্রেয়াংশু ঘরে প্রবেশ করতেই দেখলো শ্রাবণ তার আম্মার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর শামীমা বেগম চোখ বন্ধ করে তার নাতির মাথায় চুলগুলো আস্তে আস্তে টেনে দিচ্ছে, আরেক হাতে তসবি গুনে গুনে মাথায় ফু দিচ্ছে। এই দৃশ্য দেখে শ্রেয়াংশু ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারা চার ভাই বোন এইভাবে শুয়ে থাকতো, আর তার আম্মা ঠিক এইভাবে তসবি গুনে ফু দিয়ে দিত। চার ভাই বোন কত মারামারি করতে এই নিয়ে। সবাই বলতো আমার মাথায় আগে ফু দিতে, আরেকজন বলতো আম্মা আমার মাথায় দিতে। শ্রেয়াংশুর পুরনো কথা মনে পড়ে খড়খড়ে ঠোঁটে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। পরক্ষণেই শ্রেয়াংশু নরম স্বরে বলল, আম্মা। ব্যাস এক ডাকে শামীমা বেগম তরক করে চোখ খুলে শ্রেয়াংশুর দিকে তাকায়। শামীমা চোখ জুড়ে ছিল বিতৃষ্ণা। সে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ওখানে বসো, কিছু কথা আছে। বলেই শ্রাবণের মাথাটা বালিশে রেখে উঠে এলো নিঃশব্দে, যেন ছেলেটার ঘুম ভেঙে না যায়। শ্রেয়াংশুর হাসি খুশি মুখটা দপ করে নিভে গেল একদমকে তার মায়ের রুক্ষ কথা শুনে। সে বুঝতে পারলো তার আম্মা এখনো তার উপরে রেগে আছে। শ্রেয়াংশু মাথা নিচু করে সোফায় বসে গেল। শামীমা তার থেকে কিছু দূরত্বে বসে বলল, উকিলের কাছে কখন যাবে তুমি? শ্রেয়াংশু ভুলে গিয়েছিল যে কাল সেই উকিলের কাছে যাবে। আমতা আমতা করে বলল, আজই যাব আম্মা। শামীমা বেগম শ্রেয়াংশুর কথাটা শুনে যেন সন্তুষ্ট হতে পারলেন না। মনের ভিতরে রাগটাকে চেপে কাট গলায় বলল, তোমার সাথে ইনায়াকে নিয়ে যাবে। শ্রেয়াংশু কপাল গোছায় মায়ের কথা শুনে, অতঃপর বলল, কে এই নাই আম্মা? শামীমার ঠোঁটে ফুটে উঠল তাচ্ছিলের হাসি। বিয়ে করা স্ত্রীর নাম নাকি স্বামী জানে না, বিষয়টা তার কাছে প্রচুর হাস্যকর মনে হলো। শ্রেয়াংশু তার আম্মার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। শামীমা ভিতরে আটকে রাখা বাতাসটাকে ফেলে পড়ল, যার সাথে তোমার ডিভোর্স হবে তার নাম ইনায়া। শ্রেয়াংশু একটু নড়ে চড়ে বসল। নামটা শুনে তার সারা শরীরে অজানা শিহরণ বয়ে গেল। অস্বস্তি গাঢ় হয়ে বল। আচ্ছা। এরই মধ্যে ইনায়া ঘরের ভিতর প্রবেশ করলো মাথা নিচু করে। শামীমার ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি, অতঃপর কপালে চিকন ভাঁজ ফেলে বলল, ওই তো ইনায়া চলে এসেছে। ইনায়া মাথা তুলে শামীমার দিকে তাকায়, কিন্তু শ্রেয়াংশুকে দেখতে পায় না। সে সোফার আড়ালে বসে থাকার জন্য ইনায়া আসার খবর শুনে শ্রেয়াংশু এক ঝটকায় মাথা তুলল, কিন্তু পিছনে তাকানোর সাহস পেল না। পুরো
পুরো শরীরটা কেঁপে উঠল তার। মাথার ভেতর কেমন একটা ভোঁতা যন্ত্রণা হচ্ছে বুঝতে পারলো। শ্রেয়াংশু মনে হলো একবার পিছনে তাকাতে। তখনই তার বিবেক বলল, মেয়েটার সাথে অনেক অন্যায় করেছে সে, তাকে তার দেখার কোনো অধিকার নেই। শ্রেয়াংশু অস্থির হয়ে উঠল ভেতরে ভেতরে। কপালে জমা হলো বিন্দু বিন্দু ঘামের ধারা, কিন্তু কপালের ঘামগুলো মোছার কোনো উদ্বেগ যুবকের ভেতরে নেই। সে একভাবে বসে রইল সোফায়। ইনায়া হাসি মুখে এগিয়ে এসে বলল, কিছু কইছিলেন আম্মা? শ্রেয়াংশুর নিচু মাথা ঝট করে তুলল আগন্তুকের কথা শুনে। তৎক্ষণাৎ দেরি না করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই তার চোখ আচানক বড় বড় হয়ে যায়। ইনায়াও এবার শ্রেয়াংশুকে দেখতে পেল। পায়ের গতি কমে এলো। তার এক জায়গায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে তাকিয়ে থাকলো পুরুষটার দিকে। শ্রেয়াংশুও কপালে গাঢ় ভাঁজ ফেলে ইনায়ের দিকে তাকিয়ে রইল। সে যেন বিশ্বাস করতে পারল না এই মেয়েটা তার বিয়ে করার স্ত্রী, যার মুখ না দেখেই চলে গিয়েছিল বিদেশে। কিন্তু কালকে আপু অমন করে কেন বলল বুঝতে পারল না শ্রেয়াংশু। সে এতক্ষণে বুঝতে পারছে সব। সে বিয়ে করে আনার কারণে মেয়েটা কাল রাত কেঁদে ভাসিয়েছিল। শ্রেয়াংশুর কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। অপরাধবোধে তার গলা শুকিয়ে এলো। তাকাতে পারল না ইনায়ের দিকে। চোখ নামিয়ে নেয় নীরবে। স্বামীমা ইনায়ের উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে রেডি হয়ে নাও, একটু পরে তুমি আর শ্রেয়াংশু উকিলের কাছে যাবে। ইনায়া বুঝতে পারল না কেন উকিলের কাছে, তবুও মুখ দিয়ে একটা কথা বের হলো না। সামনের পুরুষটাকে দেখে যেন তার মুখের ভাষা হারিয়ে গেছে মেয়েটার। সামান্য ঘাড়টাকে বাঁকিয়ে ঠিক আছে বোঝালো সে। অতঃপর আর দাঁড়িয়ে রইল না, চলে গেল তার ঘর থেকে। থরথর করে তার পুরো শরীরটা কেঁপে উঠছে। একটু দাঁড়িয়ে থাকলে মনে হয় ভারসাম্য হারিয়ে নিচে লুটিয়ে পড়বে। শ্রেয়াংশু অতক্ষণ তার ছেলের দিকে তাকিয়ে চলে এলো তার আম্মার ঘর থেকে। শ্রেয়াংশু গাড়ি ড্রাইভ করছে, পরনে কালো ডিপ স্যুট, হাতে দামি ঘড়ি। পাশেই ইনায়া বসে আছে কোলে শ্রেয়া। মেয়েটা নিজেকে গুটিয়ে বসে ভয়ে একটু পর পর আর চোখে শ্রেয়াংশুর দিকে তাকাচ্ছে, আর ইনায়া লজ্জায় জানালার দিকে তাকিয়ে আছে। ইনায়ার পরনে পার্পল কালারের শাড়ি, মাথায় হিজাব বাঁধা। শ্রেয়ার পরনে ভারী জামা, ছোট ছোট চুলগুলোকে দুটা করে ঝুঁটি করা। শ্রেয়াংশু একটা কথা ভেবে পাচ্ছে না, কেন তার আপু ইনায়াকে বাড়ির কাজের মেয়ে বলল। এই একটা প্রশ্ন তার মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছে। কোনো উত্তর মিলছে না এই প্রশ্নটার। এমন সময় শ্রেয়া আচমকা কাঁচতে লাগলো। ইনায়া ঝট করে ঘুরে ব্যাগ থেকে শ্রেয়াকে পানির বোতল বের করে দিয়ে বলল, আস্তে আস্তে খাবেন আম্মা। বলেই মাথা তুলতেই থমকে গেল শ্রেয়াংশু। সে কখন গাড়ি দাঁড় করিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইনায়ার সাহস হলো না ওই দৃষ্টির দিকে তাকানোর। ওই দৃষ্টিতে এমন কিছু আছে যা ইনায়াকে বারবার বেসামাল করে তুলছে। বারবার নিজের খেই হারিয়ে মুছে যাচ্ছে ওই বেসামাল আঁকিতে। ইনায়া চট করে মাথা নামিয়ে আঁচল দিয়ে পরম যত্নে শ্রেয়ার মুখটা মুছিয়ে দেয়। এই দৃশ্যগুলো দেখে শ্রেয়াংশুর মনে প্রশান্তি নেমে এলো, যা বোঝার মতো না। সে ভাবতেই পারছে না এতটুকু একটা মেয়ে কিভাবে অন্যের বাচ্চাকে এতটা আদর দিয়ে মানুষ করতে পারে। কেউ প্রথম দেখায় বলতে পারবে না এই মেয়েটা বাচ্চাটার মা নয়, বরঞ্চ চোখ বন্ধ করে বলে দিবে এই মেয়েটা তার আসল মা। হঠাৎ করে শ্রেয়াংশুর ফোনটা শব্দ করে বেজে উঠল। বিভ্রম হলো শ্রেয়াংশু। সে চোখ সরিয়ে গায়ে গুই করতে করতে ফোনটা হাতে নিয়ে দেখলো ইরফান লেখা আছে। ফোনটা রিসিভ করে মুচকি হেসে বলল, চলে এসেছে উকিল মশাই, দরজাটা খুলুন দয়া করে। বলেই ফোনটা রেখে দেয়। ওপাশ থেকে কি বলল শোনার চেষ্টা করলো না। শ্রেয়াংশু গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। ইনায়া এখনো মাথা নিচু করে আছে, আর শ্রেয়া তো শ্রেয়াংশুর কাজকর্মের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে বড়দের মতো। হয়তো বাচ্চাটা ভাবছে এই লোকটার সাথে তার আম্মু কেন এসেছে। শ্রেয়াংশু এগিয়ে এসে ইনায়ার দরজাটা টেনে খুলে বলল, বেরিয়ে এসুন। ইনায়া তার দিকে না তাকিয়ে শ্রেয়াকে কোলে নিয়ে নামতেই ঘটে গেল অঘটন। শাড়িতে পা বেঁধে মুখের ভরে পড়ে যেতে নিলেই শ্রেয়াংশু এগিয়ে এসে এক হাতে আঁকড়ে ধরল কোমর, আরেক খড়খড়ে হাত দিয়ে ঠেকলো ইনায়ার নরম উদরে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে ইনায়ার পুরো মাঘ মাসের ঠান্ডার মতো তার শরীর থরথর করে কাঁপতে লাগলো।
চোখ দুটো নিবদ্ধ শ্রেয়াংশুর চোখের দিকে। আর শ্রেয়াংশ দিন দুনিয়া ভুলে ইনায়া ডাগর ডাগর অক্ষিপুটে ডুবে আছে। শ্রেয়া এক হাত দিয়ে শ্রেয়াংশুকে সরানোর চেষ্টা করতেই তার সম্বিত ফিরে পেয়ে আস্তে আস্তে হাতটা নামিয়ে আনলো উদর থেকে। ইনায়াও যেন স্বস্তি পেল। সে শ্রেয়াকে নামিয়ে দেয় কোল থেকে। শ্রেয়া চোখ পাকিয়ে শ্রেয়াংশুর দিকে তাকিয়ে আছে। শ্রেয়াংশু শ্রেয়ার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এতটুকু বাচ্চা তাকে চোখ পাকাচ্ছে, হাসবে না কাঁদবে বুঝতে পারল না, যেন বাচ্চাটা তাকে চোখ দিয়ে শাসাচ্ছে তার আম্মুকে ধরার জন্য। যাক, আসলে তবে আমি তো ভাবছি ভাবির আঁচলের তলে লুকিয়ে বাকি কথা বলতে পারল না ছেলেটা। অবাক হয়ে তাকিয়ে রইল ইনায়ার দিকে। ছেলেটার পরনে বাঘি জিন্স আর ফুলহাতা গেঞ্জি, চুলগুলো এলোমেলো, চোখে মোটা চশমা। শ্রেয়াংশু ছেলেটার ঘাড়ে এক হাত দিয়ে বলল, আরে কেমন আছিস দোস্ত? ছেলেটা ইনায়ের দিকে তাকিয়ে বলল। এই পিচি মেয়েটাকে? শ্রেয়াংশু গলা খাকারি দিয়ে বলল। এটাই তোর ভাবি? ছেলেটা জোরে অবিশ্বাস্য গলায় বলল, আর ইউ ম্যাড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শ্রেয়াংশু তার মুখ চেপে বলল, ভাই সত্যি মাথা খারাপ আমার, তাই মাথা ঠিক করতে তোর মতো পাগল উকিলের কাছে এসেছি। তুই মুখটা বন্ধ কর, না হলে ইজ্জত সব শেষ হয়ে যাবে। বলেই মুখটা ছেড়ে দেয়। লোকটা কোনো রকমে মুচকি হেসে ইনায়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাবি, ভেতরে আসুন। বলেই এগিয়ে গেল। ভাবির রাগ শুনে ইনায়ার শরীরে লোমগুলো দাঁড়িয়ে গেল। কোনো রকমে মাথা ঝাঁকিয়ে পিছনে পিছনে এগিয়ে গেল। শ্রেয়াংশু আঙ্গুল ধরল, আর শ্রেয়াংশু মুখে মুচকে হাসি লেপ্টে লেগে আছে। হয়তো মেয়েটাকে লজ্জায় এভাবে আড়ষ্ট হতে দেখে, নয়তো তার ছেলেটার মুখে ভাবি ডাক শুনে সেও ইনায়াকে অনুসরণ করে এগিয়ে গেল। তোমার মাথা ঠিক আছে? এখন তোর বয়স 36 আর মেয়েটার বয়স কত হবে? 17-18 হবে। মানে তোদের মধ্যে একটা জেনারেশনের গ্যাপ। কথাগুলো ইরফান চিন্তিত ভঙ্গিতে বলল। শ্রেয়াংশু ইরফানের কাঁধে হাত রেখে বলল, আমি তো এজন্যই তোর কাছে এসেছি, তুই পারবি আমাকে উদ্ধার করতে এই বিপদ থেকে। বলেই ইরফানের দিকে তাকায়। ইরফান অবাক হয়ে বলল,